হ্যালো ফ্রেন্ড, দিস ইজ সুখদেব। ওয়েলকাম টু ফিল্ম টক বিডি। দক্ষিণ ভারতের তেলেঙ্গানা রাজ্য পাহাড়িগের একটি প্রত্যন্ত গ্রাম। একটি মেয়ে নিখোঁজ হয়। পরের দিন তার পুরাতন কাল জঙ্গলে পাওয়া যায়। সিআইডি রেসিপি ভৈরবকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। তদন্তে দেখা যায় পাশের থানায় 3 বছর এবং 5 বছর আগে একই প্যাটার্নে 2টা খুন হয়েছিল। কি হয়েছিল ওই মেয়েদের সাথে আর কি বা কারা এগুলো করছিল জানতে এই এক্সপ্লেনেশনে শেষ পর্যন্ত দেখুন। মুভির নাম কেরোসিন। মুভিটি 2022 সালে তেলুগু ভাষায় মুক্তি পায়। মুভির প্রথমেই আমাদেরকে একটা দৃশ্য দেখানো হয় যেখানে একজনের পুরো মৃতদেহ পুলিশ ঢেকে রাখছে। একজন ব্যক্তিকে একটি টিনের জার হাতে হেঁটে যেতে দেখা যায়। এই ঘটনায় আমরা আবার ফিরে আসবো। আপাতত সিন শিফট হয় তেলেঙ্গানা রাজ্যের একটি প্রত্যন্ত পাহাড়ি অঞ্চল। গ্রামের বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। সবাইকে সেখানে দাওয়াত দেওয়া হয়েছে। এই লোকটির নাম রামাপ্পা। অনুষ্ঠানে যেতে সে তার মেয়েকে তাড়া দিচ্ছে। এই হচ্ছে তার মেয়ে গৌরী। বাবা আর মেয়ে ছাড়া তাদের সংসারে আর কেউ নেই। গৌরীর মা মারা গিয়েছে অনেক আগে। গৌরী তৈরি হয়ে এলে রামাপ্পা তাকে নিয়ে অনুষ্ঠানে যায়। সেখানে তারা দুপুরে খাবার খাচ্ছিল। গৌরীর খাওয়া হয়ে গিয়েছে। গৌরী উঠে চলে যাচ্ছিল। রামাপ্পা জানতে চায় কোথায় যাচ্ছিস। গৌরী বলে আমার হয়ে গেছে, আমি বাড়ি যাচ্ছি, তোমার খাওয়া হলে এসে পড়ো। এই যে ব্যক্তিকে দেখছেন সবার মাঝে গ্রামের সারপঞ্চ, সেটা চালাদের নিয়ে মদ খাচ্ছে। তাদের এখানে নির্বাচন, তাই প্রচারণার কাজে অনেক ব্যস্ত। গৌরী এদিক দিয়ে যাচ্ছিল। সারপঞ্চের নজর পড়ে গৌরীর দিকে। সবাইকে এখানেই থাকতে বলে সে গৌরীর পিছু পিছু চলে যায়। এটা স্থানীয় পুলিশ স্টেশন। এখানকার এমএলএর নাম ডোরাবাবু। তার নির্বাচনের প্রচারণা করতে আর দলের লোকেরা থানার সামনে পোস্টার লাগাচ্ছে। এটা দেখে পুলিশ তাদের মধ্যে থেকে একজনকে ধরে হাজতে ঢোকায়। ইনি হচ্ছেন এই থানার এসআই। এদিকে গৌরীকে দেখা যায় জঙ্গলের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছে। একটি কাঁঠাল গাছ দেখে গৌরী গাছে উঠতে যায়। সেখান থেকে পরে আঘাত পেয়ে বেশ হয়ে যায়। অন্যদিকে এমএলএর লোককে অ্যারেস্ট করায় এমএলএ তাকে কল দিয়ে লোকটাকে ছেড়ে দিতে বলে আর লোকটিকেও ছেড়ে দেওয়া হয়। আর কিছুক্ষণের পরেই এমএলএ ডোরাবাবু নির্বাচনের প্রচারণা করতে এই গ্রামে আসেন। গ্রামবাসীদের সাথে কথা বলে এবং তাকে ভোট দিলে প্রত্যেক ঘরে ঘরে 3000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছিল। রামাপ্পা অনুষ্ঠান থেকে ফিরে দেখে গৌরী বাড়িতে নেই। রামাপ্পা গৌরীকে খুঁজতে আশেপাশে বাড়িতে যায়, কিন্তু গৌরীকে পাওয়া যায় না। পাহাড়ের ডালে 3 জন লোককে নেশা করতে দেখা যায়। এরা বিহারি, ইটের ভাটায় কাজ করতে এখানে এসেছে। গৌরীকে খুঁজতে খুঁজতে রাত হয়ে যায়। না পেয়ে রামাপ্পা গ্রামের সবাইকে নিয়ে জঙ্গলে তল্লাশি করছিল। সারপঞ্চও তাদেরকে দেখে সেখানে গিয়ে জানতে পারে গৌরীকে পাওয়া যাচ্ছে না। সেও তাদের সাথে খুঁজতে শুরু করে। পরের দিন সকাল হইতে 2 জন কনস্টেবল এসের বাড়িতে যায়। তাকে জানায় গ্রামের একটি মেয়ের পুরো হাড়গোড় পাওয়া গেছে। এসে জানতে চায় মেয়ে কিভাবে বুঝলে। কনস্টেবল তখন তাকে বলে মেয়েটির গয়না দেখে তার বাবা তাকে আইডেন্টিফাই করেছে। এসে তাদেরকে ফ্যান্সিনকে ঘিরে ফরেনসিক লোকদেরকে খবর পাঠাতে বলে আর বলে তোমরা যাও, আমি আসছি। এই খবর চারিদিকে ছড়িয়ে পড়ে। এমএলএ খবর পেয়ে এসআই কে ফোন করে। এসআই বলে আমি ওখানে যাচ্ছি স্যার। তখন এমএলএ বলে তুমি কিভাবে কি করবে আমি জানি না, এখন নির্বাচনের সময়, কোনো গন্ডগোল আমি চাই না, কালকের মধ্যে কেস ক্লোজ করতে হবে। আমি স্পটে আসছি, তুমি কি দেখো কি অবস্থা। এতক্ষণে ফরেনসিক টিম স্পটে পৌঁছে গেছে। তার হাড়গোড় থেকে আলামত সংগ্রহ করছে। আর রামাপ্পা তখন মেয়ে হারানোর কষ্টে কাটছে। এমনিতে মেয়ের মৃত্যু, তাও আবার এইভাবে রামাপ্পাকে আরো কষ্ট দিচ্ছে। একমাত্র মেয়ে ছাড়া আর যে আর কেউ নেই। কিছুক্ষণ পর এমএলএ আসে ঘটনাস্থলে। তাকে ন্যায় বিচারের আশ্বাস দিয়ে সারপঞ্চ এবং এসআই কে ডেকে কিছু নির্দেশনা দিয়ে চলে যায়। বৃদ্ধ মেয়েকে হারিয়ে তখন বিলাপ বকছে আর ধুকে ধুকে কাঁদছে। আর এদিকে এসআই তদন্ত শুরু করেছে। একদিন সকালে 2 জন কনস্টেবলকে দেখা যায় একজনকে নিয়ে বসে আছে। এসআই এমএলএ কে বলছে সব ঠিক আছে স্যার, আমি থাকতে আপনি কোনো টেনশন করবেন না, আমি সব ম্যানেজ করে নেব। এসআই নির্দেশ মতো একজন কনস্টেবল ওই ব্যক্তির একটি স্যান্ডেল খুলে নেয় এবং গৌরীর মার্ডার স্পটে গিয়ে সেখানে স্যান্ডেলের ছাপ রাখে। পাথরের সাথে ঘষে আবার নিয়ে আসে, মানে এটাকে তারা আলামত বানাচ্ছে। এরপর থানাতে ফিরে ওই লোকটাকে হাজতে ভরে দেয়। আর অন্যদিকে সে 3 বিহারিকে দেখা যায় তারা কোথাও বসে মদ খাচ্ছে। সারপঞ্চ এসআই কে কল করে কেসের আপডেট জানতে চায়। এসআই বলে কেস ক্লোজড, আমি থাকতে আপনি কোনো চিন্তা করবেন না, আমি আমার ড্রাইভারকে পাঠিয়ে দিচ্ছি, যদি কিছু টাকা দিতে পারেন তাহলে ভালো হয়। সারপঞ্চ বলে পাঠিয়ে দাও, সমস্যা নেই। এদিকে মেয়ের কেসের খবর নিতে রামাপ্পা আরো কিছু লোককে নিয়ে থানায় আসে। এসআই বলে তোমার মেয়ের খুনিকে ধরেছি, এই দেখো কেস ক্লোজ। তখন রামাপ্পা বলে স্যার আমরা জানি ওই লোক তখন জেলে ছিল, সে কিভাবে আমার মেয়েকে হত্যা করতে পারে, আসল খুনিকে না ধরে আপনি অন্য একজনকে ফাঁসাচ্ছেন। এসআই তখন তার উপর রেগে যায়, বলে তাহলে তুমি গিয়ে তদন্ত করো, আমার কি করতে হবে আমি তা জানি। এসআই হেড কনস্টেবলকে ডেকে সবাইকে থানা থেকে বের করে দেয়। হেড কনস্টেবল রামাস্বামী বলেছিল স্যার বড় অফিসার জানলে সমস্যা হতে পারে, আসুন না কেসে সঠিকভাবে তদন্ত করি। এটা শোনার পর তাকে বলে তুমি কনস্টেবল না, কনস্টেবলের মতো থাকো। এরপর আমাদেরকে এসিপি ভৈরবকে দেখানো হয় যে একজন সৎ ইন্টেলিজেন্ট অফিসার। কমিশনার কল করে তাকে একটা কেসের তদন্ত বার দেয়। এটা একটি মার্ডার কেস। মূলত এই কেসের সাথে মুভির কোনো সম্পর্ক নেই। এখানে শুধু ভৈরবের কেস ইনভেস্টিগেশনের পারদর্শিতা দেখানো হচ্ছে, তাই আমি ডিটেলসে যেতে যাচ্ছি না। এই কেসটি সলভ করার পর ভৈরব কমিশনারের সাথে দেখা করে। কমিশনার তার কাছে খুশি হয়ে তাকে আরেকটি কেস দেয়। তাকে গৌরী মার্ডার কেসের ইনভেস্টিগেশন করার জন্য ওই থানায় যেতে বলে এবং সঠিকভাবে তদন্ত করে আসল খুনিকে ধরতে নির্দেশ দিয়ে দেয়। প্রথমত ভৈরব ওই থানায় যায়। থানায় পৌঁছে ভৈরব কেস ফাইল দেখে বলে 24 ঘন্টার মধ্যে তোমরা সঠিক তদন্ত না করে খুনিকে ধরে ফেললে। এসআই বলে স্যার আমার উপর অনেক প্রেশার ছিল। ভৈরব এসআই সাজানোর লোকটিকে আনতে বলে। কেসের কোনো প্রত্যক্ষদর্শী নেই, শুধু একটি স্যান্ডেলের উপর ভিত্তি করে এসআই এই লোকটিকে গ্রেফতার করেছে। ভৈরব তখন ছেলেটির কাছে জানতে চায় তুমি কিভাবে কি করেছো বলো। তখন ছেলেটি বলে স্যার দেয়াল টপকে একটি বাড়িতে গিয়ে কিছু টাকা এবং একটি চেন চুরি করেছিলাম। তার কথা শুনে ভৈরব এসআই কে বলে তুমি ভালো করে প্রস্তুত করতে পারোনি। তখন সে ছেলেটাকে বলে তুমি কি জানো তোমার বিরুদ্ধে রেপ করে মার্ডার করার অভিযোগ দিয়ে একটি কেস ক্লোজ করা হয়েছে। তখন সে বলে স্যার আমি আর কিছুই জানি না, তারা আমাকে বলেছিল আমাকে ধরে 3
3-4 মাস জেলে রেখে ছেড়ে দেবে, তার বিনিময়ে আমাকে 5,000 টাকা দেবে। এর বাইরে আমি কিছুই জানি না। ভৈরব সবকিছু জানতে পেরে এসআইকে সাসপেন্ড করে দেয় আর এই ছেলেটাকেও ছেড়ে দিতে বলে। তখন রামাস্বামীকে বলে ওই জায়গা পাওয়ার এভিডেন্স এবং ওই স্পটের আশেপাশে যত ফোন অ্যাক্টিভ ছিল সব রেকর্ডস আমার টেবিলে চাই। ভৈরব থানা থেকে সে স্পটের উদ্দেশ্যে বের হয়ে যায়। ভৈরব স্পটে গিয়ে চারদিক ভালো করে দেখছিল। সে একটি পাথরের নিচে কিছু একটা দেখতে পায়। কাছে গিয়ে একটি ম্যাচের বক্স দেখতে পায়, যেটা হাতে নিয়ে গন্ধ শুকিয়ে দেখে কেরোসিনের গন্ধ। তাই সে এটাকে ফরেনসিকে পাঠাতে বলে দেয়। আর এদিকে ভৈরবের আসার খবর পেয়ে রামাপ্পা এসে তার মেয়ের খুনের বিচার চায়। ভৈরব তাকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার আশ্বাস করে। এখান থেকে ভৈরব সোজা এমএলএর সাথে দেখা করতে যায়। এমএলএ তখন আবারও নির্বাচিত হয়েছে। এমএলএ ভৈরবকে বলে কেস তো ক্লোজ, তাহলে এখন কে? তখন সে আবার বলে কেস আবারও ওপেন হয়েছে। আমি জানতে পারলাম আপনার কথা মতোই কেসটাকে ক্লোজ করা হয়েছে। তখন এমএলএ বলে দেখুন, আমি জনগণের সেবক, জনতা যাতে সুষ্ঠু বিচার পায় আমাকে তা নিশ্চিত করতে হবে। আমি এসআইকে কেস ক্লোজ করতে ঠিকই বলেছিলাম, তবে নিয়ম মেনে, কোনো অনিয়ম করতে নয়। তারা কিছু করলে তার দায়ভার তো আমার নয়। ভৈরব চলে যাচ্ছিল আর যাওয়ার সময় বলে যায় দরকার হলে আবার আসতে হতে পারে। এর পরের দিন ভৈরব থানায় পৌঁছাতেই কনস্টেবল আশেপাশে সকল মোবাইল সিগন্যালের রেকর্ড এনে দেয়। লিস্টে দেখা যায় সার্ভান্সের মোবাইলের সিগন্যাল সে স্পটের আশেপাশে অ্যাক্টিভ ছিল। ভৈরব মার্ডার স্পটে পাওয়া এভিডেন্স গুলোকে চেক করছিল। দেখে সেখানে কিছু বিয়ারের বোতল ছিল আর বোতলে থাকা ফিঙ্গারপ্রিন্ট ওই বিয়ারিদের ফিঙ্গারপ্রিন্টের সাথে ম্যাচ করেছিল। ভৈরব কনস্টেবলকে দ্রুত ওই 3 বিহারিকে কাস্টডিতে নিতে বলে, সাথে সারপাঞ্চকেও থানায় রাখতে বলে। ওই 3 বিহারিকে দেখা যায় জলাশয় মেয়েদের কাপড় কাচা দেখছে। এর মধ্যে একজন মহিলার আন্ডারগার্মেন্টস নিয়ে দৌড়ে পালাচ্ছিল। তখনই পুলিশ তাদের 3 জনকে ধরে থানায় নিয়ে আসে। অপরদিকে ওই দিন রাতে গ্রামে পূজার উৎসব চলছিল। সারপাঞ্চও সেখানে ছিল। একজন কনস্টেবল এসে তাকে খবর দেয় তাকে থানায় দেখা করতে বলেছে। সারপাঞ্চ একটু চিন্তায় পড়ে যায়। এখানে দেখানো হয় ওই দিন সে গরুর পিছু পিছু হাঁটছে। পরবর্তী দিন সকাল হতে থানায় ওই 3 বিহারিকে মারধর শুরু করা হয়। ভৈরব এসে জানতে চায় কেন ওই মেয়েটাকে খুন করেছিস বল। একজন বলে স্যার আমরা কিছুই করিনি। তারা বলে ওই দিন তারা চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিল, গৌরী সেখান দিয়ে যাচ্ছিল। তারা গৌরীকে দেখে বাজে মন্তব্য করেছিল, তাই চায়ের দোকানদার তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেয়। আর বিয়ারের বোতলের কথা বলে আমরা কাজ শেষ করে বিকালে ফেরার পথে বিয়ার খেয়ে বাড়িতে গিয়েছিলাম, এছাড়া আমরা কিছুই করিনি স্যার। তাদের কথা বিশ্বাস করতে পারছিল না ভৈরব, তাই টর্চার চালিয়ে যেতে বলে। বাইরে এসে রামাস্বামীকে বলে আমার মনে হয় না তারা খুন করেছে, খুন করলে এতক্ষণে তারা বিহারে পালিয়ে যেত, মনে হচ্ছে এর সাথে অন্য কেউ জড়িত। তখনই সারপঞ্চ আসে ভৈরবের সাথে দেখা করতে। ভৈরব জানতে চায় গৌরীর খুনের দিন আপনি সেখানে কি করছিলেন। সারপঞ্চ ঘাবড়ে যায় আর বলে কি বলছেন, আমি কেন ওইখানে থাকতে যাব, নিশ্চয়ই আমাকে কেউ ফাঁসানোর চেষ্টা করছে। ভৈরব বলে দেখুন, আমি কথাই বিশ্বাস করি না, আমি ডাটাই বিশ্বাস করি। ভৈরব তখন ওই ফোনের লিস্টটি বের করে দেখায় আর বলে তখন আপনার ফোন ওই এরিয়াতে অ্যাক্টিভ ছিল, এবার কি বলবেন। সারপঞ্চ বলে স্যার একটু প্রাইভেটলি কথা বলে আসুন। তখন ভৈরব বলে তাহলে হাজতে ভালো হবে। তখন সারপঞ্চ ভিতর থেকে বিহারীদের চিৎকার শুনে বলে এমনটা না স্যার, ও আমাকে বাধ্য করেছে যেতে, তাই গিয়েছিলাম। ভৈরব জানতে চায় ওকে। সারপঞ্চ বলে স্যার আমার রক্ষিতা, তার বাড়ি ওই মার্ডার স্পটের খুবই কাছে। আমি রাতে যখন ফিরছিলাম সবাই দেখে গৌরীকে খুঁজছে, আমিও তাদের সাথে খুঁজেছিলাম, আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন। এসব শুনে ভৈরব বলে ঠিক আছে, আমি যখন ডাকবো তখনই আপনাকে থানায় আসতে হবে। সারপঞ্চ চলে যাচ্ছিল, তখন ফিরে আবার ভৈরবকে বলে স্যার এই বিষয়টা আউট করবেন না, আমার মান সম্মান আছে, তাহলে কিছুই থাকবে না। এটা বলে সারপঞ্চ চলে যায়। ভৈরব সারপঞ্চের সাথে এমএলএর যা লিঙ্ক আছে আর সারপঞ্চ কোথায় কি করছে সব তথ্য নিতে বলে দেয়। ভৈরব বলে মনে হয় না এইটাই প্রথম কেস। এখানে আমাদেরকে একটি মেয়েকে দেখানো হয় জঙ্গলের রাস্তায় তার স্কুটিটি নষ্ট হয়ে গিয়েছে, কাউকে ফোন করার চেষ্টা করছে। এর কিছুক্ষণ পর রামাস্বামী একটি কেস পেলে এনে দেয়। রামাস্বামী বলে স্যার সেম প্যাটার্নের আরেকটি কেস, কোনো এভিডেন্স না পাওয়ায় 3 বছর আগে আমাদের পাশের থানায় ক্লোজ হয়ে গিয়েছিল। ভৈরব তখন দ্রুত ওই কেসের তদন্তকারী অফিসারকে কল করে আর সে কেসের ডিটেলস জানতে চায়। একজন লেডি অফিসার বলে স্যার 3 বছর আগে কর্নার হাইওয়ের পাশে ঘটনাটি ঘটেছিল, সবকিছু পড়ে গিয়েছিল, আমরা কোনো এভিডেন্স পাইনি। কোনো প্রত্যক্ষদর্শী না পাওয়ায় 1 বছর পর কেসটিকে বন্ধ করতে বাধ্য হয়েছিলাম। একটি বৃদ্ধ লোক এবং একটি মোটর মেকানিক আমাদেরকে খবর দিয়েছিল এখন থেকে 3 বছর আগে হাইওয়ের পাশে একটা পুরো মরদেহকে পুলিশ ঢেকে দিচ্ছে, যে দৃশ্য আমরা মুভির শুরুতে দেখেছিলাম। এক বৃদ্ধ জানায় গত রাতে সে বাড়ি ফিরছিল, তখন একটি মেয়েকে সে স্কুটি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে। লোকটি জানতে চায় কি সমস্যা মা। মেয়েটির নাম ধারানী। ধারানী বলে বাইক নষ্ট হয়ে গিয়েছে, বাড়িতে কল করব সিগন্যালও পাচ্ছি না। বৃদ্ধ তখন তাকে বলে সামনে আমার গ্রাম, সেখানে মেকানিক আছে, আমি গিয়ে ওকে নিয়ে আসছি, তুমি এখানেই দাঁড়াও। এরপর বৃদ্ধ চলে যায়। বৃদ্ধ বলে আমি মেকানিককে নিয়ে এসে দেখি মেয়েটা সেখানে নেই। এরপর আমরা সেখান থেকে ফেরার সময় মেয়েটিকে জ্বলতে দেখে আমরা পুলিশকে কল করি। সে অফিসার ভৈরবকে বলে মেয়েটাকে কেরোসিন তেল ঢেলে পুরানো হয়েছিল, তাছাড়া আমরা আর কোনো ডিটেলস পাইনি। কিন্তু আমি শুনেছি 5 বছর আগে লক্ষ্মীপুর গ্রামে কেরোসিন দিয়ে আরেকটি মেয়েকে ঠিক সেম প্যাটার্নে মেরে ফেলা হয়েছিল। ওই কেসটি সিআই জগদীশ হ্যান্ডেল করেছিল, আপনি তার সাথে দেখা করলে আরো কিছু তথ্য পেতে পারেন। ভৈরব ওই মোটর মেকানিকের কাছে যায়, তার কাছে ওই ঘটনার ডিটেলস জানতে চায়। ছেলেটি বলে স্যার ওই রাতে 10টা বাজে একজন বৃদ্ধ ব্যক্তি আমাকে এসে নিয়ে যায়। যখন আমরা পৌঁছাই কোনো মেয়েকে আমরা দেখিনি, শুধু সেখানে তার বাইকটি ছিল। আমরা ফেরার পথে 1 কিলোমিটার দূরে এসে দেখি মেয়েটার বডি পড়ছে। তারপর আমরা পুলিশকে জানাই। ভৈরব সে বৃদ্ধটার কথা জানতে চায়। ছেলেটি জানায় সে 3 মাস আগে মারা গিয়েছে। ভৈরব তখন সন্দেহ হয় আর জিজ্ঞাসা করে 3 বছরের আগের ঘটনা আমার এখনো মনে আছে কিভাবে। ছেলেটি বলে স্যার জীবনে প্রথমবার চোখের সামনে কাউকে এভাবে জ্বলতে দেখেছি, এই জন্য ভুলতে পারেনি। ভৈরব চলে যায়। তখন সারপঞ্চকে একজন খবর দেয় নতুন এসিপি আশেপাশে থানা থেকে
থেকে পুরনো কেসগুলোর খবর নিচ্ছে, আপনার উপরও নজর রাখতে বলেছে। সারপাঞ্চ বলে, আমি এমন অনেক কেস দেখেছি, বাদ দে তো। ভৈরব সিআই জগদীশের সাথে দেখা করে 5 বছর আগে শর্মী নামের এক মেয়ের মার্ডার কেস সম্পর্কে জানতে চায়। তখন সিআই বলে, আমার জানা মতে সেই বাড়িতে সে মেয়ে এবং তার মা থাকতো। মেয়েটির পোড়া দেওয়া দেখে তার মাই আমাদেরকে খবর দিয়েছিল যে খুনি সে খুব চতুরতার সাথে খুন করেছিল, কোনো এভিডেন্স যেন না পাওয়া যায় সেজন্য কেরোসিন দিয়ে পুড়িয়ে দিয়েছিল। সিআই ভৈরবকে শর্মী কেসের ফাইলগুলোকে দিয়ে দেয়। শিবায় নামক এক ব্যক্তিকে দেখা যায় বাইক নিয়ে যাচ্ছিল। ভৈরব এই রাস্তা দিয়ে যাচ্ছিল। শিবার বাইক নষ্ট হয়ে যাওয়ায় তাকে দেখে ভৈরব গাড়ি থামায়। শিবায় জানায় সে আগরবাতি ডেলিভারি দিতে যাচ্ছিল, হঠাৎ বাইক খারাপ হয়ে গেছে। ভৈরব শিবাইকে গাড়িতে উঠতে বলে, এসো আমি তোমাকে নামিয়ে দেবো। গাড়িতে বসে শিবাই জানতে চায় তার আমাদের গড়ের কেসের কি অবস্থা। আপনি তো একজন স্পেশাল অফিসার, আপনি নিশ্চয়ই তাড়াতাড়ি ধরে ফেলবেন। শিবাই বলে, রামাপ্পা সেদিন চান্তিকে মারা উচিত হয়নি। ভৈরব জানতে চায় চান্তিকে। শিবাই বলে, স্যার ও আমার সাথে কাজ করে, আমরা দুজনে আগরবাতি ডেলিভারি দিয়ে আশেপাশের গ্রামে। ভৈরব তাকে খুলে বলতে বলে। শিবাই বলে, ওইদিন খাবার টেবিলে খাবার দেওয়ার সময় তার সাথে কথা কাটাকাটি হয়েছিল, তারপর হাতাহাতি শুরু করে। পাশে থাকা রামাপ্পা তাদেরকে থামানোর চেষ্টা করছিল। চান্তি তাকে ধাক্কা দেয়। রামাপ্পা রেগে গেলে চান্তিকে থাপ্পড় মেরে দেয়। এই সূত্র ধরে তাদের মধ্যে মারামারি হয়। চান্তিকে ওখানকার লোকজন অনেক মারধর করছিল। এরপর শিবাই এসে দেখে চান্তি রক্তাক্ত অবস্থা পড়ে আছে। একজনের সাহায্য নিয়ে এসে চান্তিকে হসপিটালে নিয়ে যেতে এসে গাড়িতে তুলছিল। এই ঘটনা বলতে বলতে শিবাই একটি জায়গায় এসে নেমে পড়ে। ভৈরব তাকে বলে, চান্তিকে থানায় এসে আমার সাথে দেখা করতে বলো। বাড়ি ফিরে ভৈরব কেসের সকল বিষয় পর্যালোচনা করতে শুরু করে। 3টি ঘটনাই 2 থেকে 3 বছর পর পর ঘটেছে। সবগুলোরই সেম প্যাটার্ন, সবাইকে কেরোসিন দিয়ে পোড়ানো হয়েছে। 3টি মেয়ে ছিল র্যান্ডম চয়েস, নির্জনে একা পেয়ে তাদেরকে খুন করা হচ্ছিল। এটা কার কাজ হতে পারে? গ্রামের ভিতরে কারো, নাকি বাইরে থেকে অন্য কেউ এসে করেছে? বৈভব বাকি দুজনের বাড়িতে যায় আবারও তদন্ত করতে। প্রথম খুন হয়েছিল শর্মীর মা জানায় তার মেয়ে অনেক ভালো ছিল, তার সন্দেহজনক তেমন কেউ নেই, সে শুধু তার মেয়ে হত্যার বিচার চায়। বৈভব ধারানির বাড়িতে যায়। ধারানির বাড়িতে গেলে তার ভাই জানায় ধরনী প্রকৃতি ও গাছপালা নিয়ে রিচার্জ করতো, এই জন্য রিচার্জ করতে বনে গিয়েছিল। বিকালে কল করে বলেছিল সে বাড়িতে ফিরছে। আমরা সারা রাত তার অপেক্ষা করেছিলাম। পরের দিন পুলিশ এসে ওর মৃত্যুর খবর দেয়। ওর কোনো বয়ফ্রেন্ড ছিল না, আর তার কোনো সন্দেহজনক কেউ নেই। ধারানির ভাই বলে, এর আগেও এক অফিসার এসে তদন্ত করে গেছে, কিন্তু 3 বছর আমরা ন্যায় বিচার পাইনি। আপনি যদি সৎ হয়ে থাকেন তাহলে আপনারও বদলি হয়ে যাবে, এটা ধরাচর বাইরে থেকে যাবে। বৈভব ওই 3টা ডেড বডির পোস্টমর্টমকারী ডাক্তারের কাছে যায়। ডক্টর তাকে জানায় সবগুলো খুনই হচ্ছে সেম প্যাটার্নের। আমার মনে হচ্ছে যে খুনটা করেছে তার নিশ্চয়ই বাইপোলার ডিসঅর্ডার আছে। বাইপোলার হচ্ছে এমন একটি রোগ যাতে আক্রান্তদের মুহূর্তের মধ্যে মুড পরিবর্তন হয়ে যায়। ডাক্তার তাকে জানায় রেপ অথবা পুরানো কোনোটার মধ্যে তার স্যাটিসফ্যাকশন রয়েছে, এমন কিছু নিশ্চয়ই আছে যার দ্বারা সে আনন্দ পায়। এরা স্বাভাবিকভাবে জীবনযাপন করে, কিন্তু যখন কোনো মেয়েকে একা দেখে তখনই তার মধ্যে সে রোগটি চেপে বসে। ডক্টরের কাছ থেকে সব তথ্য নিয়ে ভৈরব থানায় ফিরে যায়। তার সন্দেহভাজন লিস্ট থেকে এদেরকে কেটে দেয়, কারণ এদের ভিতর কাউকে এমন পাওয়া যায়নি। ভৈরব ভাবছিল এর পিছনে কে থাকতে পারে। ভৈরবের কাছে এখন কোনো ক্লো নেই, সে কোনো কিছু খুঁজে পাচ্ছে না। হঠাৎ রামাস্বামীকে দেখা যায় আগরবাতি দিয়ে পূজা করছে। আগরবাতি দেখে ভৈরবের মনে পড়ে যায় শিবা ওই দিন চান্তির কথা বলছিল, কিন্তু চান্তি কখনো দেখা করেনি তার সাথে। ভৈরব দ্রুত গাড়ি নিয়ে বের হয়ে পড়ে। একটি মদের দোকানে চান্তিকে মদ খেতে দেখা যায়। ভৈরব তার কাছে যেতেই চান্তি পালানোর চেষ্টা করছিল। ভৈরব চান্তিকে ধরে ফেলে গান পয়েন্ট করে জানতে চায় গৌরীকে কেন মারেছিস। চান্তি বলে, আমি মারিনি স্যার, আমি ভয় পেয়ে গেছিলাম পুলিশ দেখে, তাই আপনার সাথে দেখা করিনি। ভৈরব তাকে বলে, সত্যিটা বল, না হয় তোর মাথায় গুলি করবো। চান্তি বলে, আমি কয়েকদিন আপনার সাথে দেখা করতে গেছিলাম, কিন্তু দেখা করিনি, আমি গৌরীকে খুন করিনি স্যার। ভৈরব জানতে চায় তাহলে কে খুন করেছে। চান্তি বলে, শিবায়া স্যার, শিবায়া গৌরীকে খুন করেছে। চান্তি বলে, ও আমাকে ছাড়বে না স্যার, সে সবসময় আপনাদের মাঝেই ছিল, কিন্তু আপনারা তাকে চিনতে পারেননি যে ওই খুন করেছে। ওই দিন আমার জ্ঞান ফিরতেই আমি দেখি শিবায়া গৌরীর কাছে, অর্থাৎ ওই দিন চান্তিকে নিয়ে হসপিটালে যাওয়ার সময় গৌরীকে দেখে শিবায়া সেখানে দাঁড়িয়েছিল। শিবায়া গৌরীর কাছে জানতে চায় তোর কি হয়েছে। গৌরী বলে, গাছে উঠতে গিয়ে পড়ে গিয়েছে। এরপর শিবায়া গৌরীকে সাহায্য করতে গিয়ে গৌরীর মুখ চেপে অজ্ঞান করে দেয়। এরপর কাঁধে নিয়ে ওই জলাধারের পাশে নিয়ে যায়, গৌরীকে রেপ করে। তখন সন্ধ্যা হয়ে এসেছে। শিবায়া গাড়ি থেকে ওই চুলাটা নিয়ে আসে, গৌরীর গায়ে কেরোসিন ছিটিয়ে সে বিড়ি ধরায় এবং ওই ম্যাচের আগুন দিয়ে গৌরীকে জ্বালিয়ে দেয়। এই ম্যাচের প্যাকেটটি ভৈরব সেদিন পেয়েছিল। চান্তি বলে, ও আসার আগেই আমি আবার অজ্ঞান থাকার অভিনয় করেছিলাম, আমি ভয়ে আপনার কাছে গিয়ে কিছু বলতে পারিনি। চান্তির কাছ থেকে সকল কিছু জানতে পেরে ভৈরব শিবায়ের খুঁজে যায়। একজন কনস্টেবলকে নিয়ে শিবায়ের ওখানে যায়। শিবাই তখন সেখানে ছিল না, কিন্তু তার গাড়ির পিছনে সেই কেরোসিনের চুলাটা পাওয়া যায়। ভৈরব কেরোসিনের চুলাটাকে ফরেনসিকের ওইখানে পাঠাতে বলে। ভৈরব তখন মনে পড়ে শিবাই আগরপাতির ব্যবসা করে, আর ওই দিন সে তাকে কোথায় নামিয়েছিল। ভৈরব সেখানে যায়, বনের ভিতর শিবাইকে খুঁজতে থাকে। শিবাই আগরবাতির সুগন্ধের জন্য কিছু গাছের সন্ধান করছিল। ভৈরব তাকে দেখা মাত্রই তাকে গান পয়েন্ট করে জানতে চায় গৌরীকে কেন মেরেছিস। শিবাই বলে, আমি কেন ওকে মারবো, আমি তো ওকে সাহায্য করতে গিয়েছিলাম। আমি চান্তিকে নিয়ে হসপিটালে যাওয়ার সময় ওকে দেখি ও পড়ে আছে, কাছে যেতে আমার মাঝে কামনা জেগে ওঠে, আমি ওকে রেপ করে আগুনে জ্বালিয়ে দিই। ভৈরব জানতে চায় 3 বছর আগে হাইওয়ের পাশে ধারানিকে কেন মেরেছিলি। শিবাই তখন মনে করতে থাকে ওই দিন সে গাড়ি নিয়ে ফিরছিল, রাস্তায় ধারানিকে দেখে সে লিফট দিতে চায়। নির্জন জায়গা, মোবাইলে সিগন্যালও নেই। বাধ্য হয়ে ধারানি তার গাড়িতে ওঠে। কিছুক্ষণ যেতেই শিবাই খরগোশের কথা বলে সে গাড়ি থেকে নামে। অনেকক্ষণ সে না ফিরায় ধারানি গাড়ি থেকে নেমে তাকে খুঁজতে শুরু করে। আচমকা পেছন থেকে এসে শিবানী ধারানিকে ধরে পাশের খেতে নিয়ে যায়, তাকে জোর করে রেপ করে। এরপর গাড়ি থেকে চুলাটি এনে ধারানির গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। শিবাই আসতে আসতে বলে, ওই মেয়ে তো সবকিছুতেই ভয় পাচ্ছিল স্যার। ভৈরব আবার জানতে চায় 5
বছর আগে লাক্ষ্মাপুরানে শর্মী নামে যে মেয়ে খুন হয়েছিল, শিবাই বলে এটা আমার প্রথম মিস্টেক ছিল স্যার। এখানে দেখানো হয় শর্মী দোকানে দুধের প্যাকেট কিনতে গিয়েছে, সেখানে আগরবাতি ডেলিভারি দেওয়ার সময় শর্মীকে দেখে সে ফলো করে। শর্মীর পিছু পিছু তার বাড়িতে যায়। বাড়ি ফিরে শর্মী যোগা করছিল। চুপি চুপি শিবাই তার বাড়িতে ঢুকে। বাড়িতে তখন কেউ ছিল না। শর্মী শিবাইকে দেখতে পেয়ে তাকে চলে যেতে বলছিল। শিবাই বলে, চিৎকার করবেন না ম্যাডাম, আজ আমার বার্থডে। শিবা কাছে যেতে শর্মী চিৎকার করে ওঠে। শিবাই তার মুখ চেপে ধরে এবং দেয়ালে তার মাথা আঘাত করতে করতে তাকে সেন্সলেস করে ফেলে। এরপর বেডরুমে নিয়ে গিয়ে তাকে রেপ করে। রেপ করার পর শর্মীকে কিভাবে মারবে সেটা চিন্তা করছিল। রান্নাঘরে গিয়ে কেরোসিনের চুলা দেখে চুলাটি এনে শর্মী এবং তার বিছানায় আগুন জ্বালিয়ে দেয়। এটাই ছিল তার প্রথম ঘটনা। এই ঘটনার পর থেকে শিবা ওই চুলাটাকে নিজের কাছে রাখে। শিবাই বলে, ওই দিনের পর থেকে আমি এমন কাজ আরো করতে চাচ্ছিলাম। ভৈরব তাকে বলে, ওকে কি কোনো ক্ষতি করেছিল যে এভাবে তুই তাদের খুন করেছিস? শিবাই বলে, না স্যার, কেউ তো কিছু করেনি। এটা আমি কি করেছি? আমার মতো লোকের তো বেঁচে থাকার অধিকার নেই, আমাকে মেরে ফেলুন স্যার। পাশে থাকা একটা পাথর নিয়ে এসে নিজের মাথা আঘাত করতে শুরু করে, মাথা রক্তাক্ত করে। এরপর হাসতে হাসতে বলে, স্যার, আগরবাতি গ্রান্ত কিছুই না, আসল গ্রান্ত হচ্ছে মেয়েদের শরীর পুরা গান, তাদের চামড়া, চুল, মাথা, তাদের হাট পুরার গান। এই বলতে বলতে শিবাই অসুস্থতা নাটক শুরু করে। ভৈরব তার চালাকে বুঝতে পারে, থানায় রামার স্বামীকে কল দিয়ে সেখানে ফোর্স নিয়ে আসতে বলে। এই সুযোগে শিবাই ভৈরবের উপর ঝাঁপিয়ে পড়ে। ভৈরবের গান পড়ে যায়। শিবাই ভৈরবের গলা চাপ দিয়ে ধরে মারার চেষ্টা করছিল। ভৈরব পাশে থাকা একটি কাঁচি দিয়ে শিবার পায়ে আঘাত করে। শিবা ভৈরবকে ছেড়ে দেয়। ভৈরব উঠে গান তুলে নেয়। এরপরে শিবা একটি কাঁচি নিয়ে ভৈরবকে মারতে যায়। ভৈরব নিজে বাঁচতে শিবাকে 2 রাউন্ড গুলি করে দেয়। শিবা স্পটেই মারা যায়। মূলত শিবার বাইপোলার ডিসঅর্ডারের কারণে সে এমন কাজ করত। শিবার ফিঙ্গারপ্রিন্ট, ঘটনাস্থলে পাওয়া ম্যাচ বক্স, সে কেরোসিনের চুলার ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ হয়েছিল। মার্ডার কেসটা এখানেই সলভ হয়। মুভিটিকেও এখানে শেষ করা হয়। ভিডিওটিকে ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।